আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দিন শেষে মাগরিবের নামাজের পরে পবিত্র কোরআনের ক্লাসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কিছু সময় ইলমের শিক্ষার যে মাজলিস, এটা 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। কত মজার ব্যাপার যে আমি কিছু সময় কোরআন শিক্ষা করব, কোরআন হাদিস ইলমে দ্বীন শিক্ষা করব, তাতে আমার কি লাভ? 60 বছর কি আমার হায়াত পেতেও পারি, নাও পারি। যারা পাইছে, এই জায়গা মুরব্বীরা বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেকে হয়তো পাবো না। তো 60 বছরের ইবাদত যদি একটা সময়ের ভিতরে পেয়ে যাই, সেটা বিশাল ফ্যাসিলিটি, কি বলেন? এই জন্য আমরা নিয়মিত ক্লাসে বসবো এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা কোরআন পড়া শিখে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নাই। আমাদের চেষ্টা করার দায়িত্ব আর দেওয়ার দায়িত্ব আল্লাহ। এই জন্য আমরা নিয়মিত বসবো এবং অন্যদেরকে এখানে ডেকে ডেকে আনার চেষ্টা করব। আমরা শুরু করি। আজকে আমাদের চতুর্থ ক্লাস শুরু করব। তার আগে আমরা আল্লাহর কাছে শয়তানের থেকে পানাহ চাই এবং আল্লাহর নামে শুরু করি। দোয়া চেয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আমরা গত 3টি ক্লাসে যা শিখছি একবার একটু রিপিট করি। প্রথম ক্লাসে শিখছি আমরা হারকাতের পরিচয়। অক্ষরের উপরে যে টান থাকে সেটার নাম জবর। জবর যে পেশকে হারকাত বলে। নিচে যে টান থাকে সেটার নাম জের। গোল মাথা উপরে থাকে এটার নাম পেশ। এইগুলোকে একবারে বলে হারকাত, এগুলোকে একবারে বলে হারকাত। এগুলো কি হারকাত? হারকাতের উচ্চারণ দ্রুত গতিতে পড়তে হয়, কোনো টান হবে না। যেমন হামজা জবর আ, এই আ কখনোই আ একটু টান দেয়া যাবে না। ই ও কোনো টান নাই। এটা হলো হারকাতের বিষয়। আর শিখছি আমরা তানবিন। কি শিখছি? তানবিন শিখছি। দেখেন তানবিন, এখানে 2 জবর 2 জের 2 পেশ, এটাকে কি বলে? তানবিন বলে। কি বলে? তানবিন। তানবিনের মধ্যে একটা হলো হারকাত, অর্থাৎ একটা জবর, একটা কি জবর। এটার নাম জবর, কিন্তু উপরে যেটা আছে এটার নাম হলো নুন সাকিন। এটার নাম কি? নুন সাকিন। এটার নাম কি? একটা আছে জের, এটা হলো হারকাত, এটার নাম কি? জের। আর এটার নাম নুন সাকিন, এটার নাম কি? যে নুনের উপরে সাকিন থাকে ওটাই নুন সাকিন। ওটা কি? নুন সাকিন। একটা পেশ, এটা পেশ, ঠিক আছে? এটা পেশ, কিন্তু উপরেরটা আসলে দেখতে পেশের মতো, কিন্তু এটা হলো নুন সাকিন। এটার নাম কি? নুন সাকিন। এই কারণে আমরা তানবিনের উচ্চারণ করলে নুনের উচ্চারণটা পাই। যেমন হামজা জবর আ, আর 2 জবর দিলে হামজা নুন জবর আনের মতো হয়ে যায়, তাই না? হামজা 2 জবর আন, আবার আমরা যদি এরকম লিখি হামজা নুন জবর আন, অর্থাৎ এই নুনটা এই জবর আকারে উপরে এসে বসছে, এই নুনটা জের আকারে নিচে এসে বসছে, এজন্য হামজা দুজের ইন। এই উপরের পেশটা নুন আকার, নুন সাকিন পেশ আকারে যে বসছেন, হামজা দুই পেশ উন হইছে। বুঝতে পারছেন? এটা সংক্ষেপ করা হয়েছে। তাহলে আমরা তানবিনের ভিতরে একটা পাবো হারকাত, একটা পাবো কি হারকাত, আর একটা পাবো নুন সাকিন, আর একটা পাবো কি নুন সাকিন। তাহলে আমরা
এর পাশাপাশি আবার শিখছিলাম 5টি হরফ। কয়টি হরফ? 5টি হরফ শিখছিলাম। 1 নম্বরে আলিফ। 1 নম্বরে কি? যারা বলেন এটা কি লিখলাম? 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 জিম। এটা তো বড় বড় অক্ষর, আপনারা বুঝতে পারতেছেন, কিন্তু এই অক্ষরগুলোর আবার খন্ড খন্ড রূপ আছে। অক্ষরগুলোর মাথাটা হলো মেন, অক্ষরগুলোর মাথাটা মেন। যেমন এই বা তা সা, এই তিনটা দেখতে একই রকম না? একই রকম। এই আলাম আলাম অক্ষর কি কোরআন শরীফের ভিতরে আছে? আলাম অক্ষর পাবেন, পূর্ণ অক্ষর পাবেন। শব্দের শেষ অক্ষরটা পূর্ণ থাকে। শব্দের শেষ অক্ষরটা কি থাকে? পূর্ণ থাকে, পরিপূর্ণ। কিন্তু প্রথম অক্ষরটা পরিপূর্ণ, মাঝের অক্ষরটাও পরিপূর্ণ না, শেষের অক্ষরটা পরিপূর্ণ থাকে। যেমন এই দেখেন, দেখেন তো এইখানে যে বা, নিচে এক নোক্তা দিছি, এটার নাম কি? বা। নিচে 2 নোক্তা দিছি, এটা কি বা? এটার নাম ইয়া। উপরে 2 নোক্তা দিছি, এটার নাম তা। তাহলে লাস্টে তা পরিপূর্ণ আছে, কিন্তু বা কি পরিপূর্ণ আছে? নাই। ইয়া পরিপূর্ণ আছে? নাই। তাহলে বোঝা গেল যে আরবি হরফ শব্দের শেষে যেটা থাকবে এটা থাকবে পরিপূর্ণ, কিন্তু মাঝখানে আর প্রথমে থাকবে আংশিক। অর্থাৎ এই দেখেন, এই যে একটু ঘুরলে দিছে, তাই না? উপরের থেকে নিচের দিকে আইনে কোন দিকে নিয়ে আসছি? বাম দিকে নিয়ে আসছি। এখন এইটার নিচে যদি আমি একটা নোক্তা দেই, এটার নাম হয়ে যাবে, যারা বলেন কি নাম হবে? কারণ বার নিচে এক নোক্তা। বার নিচে কয় নোক্তা? নোক্তা চেনেন তো? ফোটাটাই নোক্তা। তাহলে একটা টান দিয়ে নিচে যদি একটা নোক্তা দিয়ে দেয়, সেটার নামই বা হয়ে যাবে। সেটার নাম কি হয়ে যাবে? বা। যদি আমি 2 নোক্তা দেই তাহলে হয়ে যাবে ইয়া। কি হয়ে যাবে? ইয়া। তো আপনাদের শেখায় নেই, 2 নোক্তা হলেই ইয়া হয়ে যাবে। এখন উপরে যদি 2টি নোক্তা দেই, নিচেরটা বাদ দিলাম, উপরে যদি 2টি নোক্তা দেই তাহলে কি হবে? তা। উপরে 2 নোক্তা দিলে, কারণ তার উপরে 2 নোক্তা, একটা টানের উপরে উপরে 2টা নোক্তা গেলেই কি হয়ে যাবে? তা হয়ে যাবে। একটা টানের নিচে 2টি না আসে, একটা যদি নোক্তা আসে তাহলে বা হয়ে যাবে। এক টানের নিচে এক নোক্তা আসলে কি হবে? এক টানের উপরে 2 নোক্তা গেলে কি হবে? তা হবে। 3 নোক্তা গেলে কি হবে? সা। কারণ সার উপর আমরা জানি 3 নোক্তা। সার উপরে কয় নোক্তা? 3 নোক্তা। এই একই রকমের যদি আমি এই 3টি নোক্তা না দিয়ে, আগে বললাম না নিচে 2 নোক্তা দিলে হচ্ছে ইয়া। কি হচ্ছে? কারণ ইয়ার নিচে 2 নোক্তা। ইয়ার নিচে কয় নোক্তা? 2 নোক্তা। আবার উপরে যদি একটা নোক্তা দেই, নুন হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে একই রূপ, রূপ একই, তাই না? এই একটাই রূপ, একটাই রূপ। এই এক রূপের নিচে নোক্তা একটা আসলে বা, নিচে নোক্তা 2টা আসলে ইয়া, উপরে এক নোক্তা গেলে নুন, উপরে 2 নোক্তা গেলে তা, উপরে 3 নোক্তা গেলে সা। ফিগার একটাই, ফিগার একটাই। যদি মাঝখানে হরফগুলো আসে, এটা হলো প্রথমে আসবে, শব্দের প্রথমে। শব্দের কোথায়? প্রথম। এটা হলো উপর থেকে নিচের দিকে একটা ছোট্ট টান, তারপরে বাম দিকে ঘুরে চলে আসবে। কোন দিকে? বাম দিকে আসলো। আর যদি বাম দিকে না আসে, 2 দিকেই যায়, উপরে এক মুখ, এই যে এভাবে আসে, এই রকমের যায়, এই রকমের আসলো। তাহলে এই যে যে ফিগারটা, এই যে যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিগারটা থাকে মাঝখানে। এটা কোথায় থাকে? মাঝখানের ফিগার। কারণ এ পাশে একটা অক্ষর ওরে ধরছে, এ পাশের একটা অক্ষর ওরে ধরছে। এটা হলো মাঝখানের ফিগার। এটা কোন জায়গার ফিগার? মাঝখানের ফিগার। এর নিচে যদি আমি একটা নোক্তা দিই, এটা হবে কি? যারা বলেন, এর নিচে যদি 2 নোক্তা দেই, ইয়া হয়ে যাবে। নিচে 2 নোক্তা ইয়া হয়ে যায়। আর আমি যদি উপরে এক নোক্তা দেই, যারা বলেন নুন। উপরে 2 নোক্তা দিলে, উপরে 3 নোক্তা দিলে, ক্লিয়ার? বুঝছেন তো? বুঝতে অসুবিধা হচ্ছে? ফিগার একটাই, খালি নোক্তা পাল্টে যাচ্ছে। আলিফ খালি থাকে, আলিফ খালি থাকে। আলিফের উপরে নিচে নোক্তা থাকে নাকি? থাকে না। আলিফটা খালি থাকে, কিন্তু বার নিচে
এক নুক্তা। যারা বলেন বার নিচে কয় নুক্তা? তার উপরে কয় নুক্তা? তার উপরে কয় নুক্তা? 3 নুক্তা। আলিফ খালি বার নিচে এক নুক্তা। আলিফ খালি বার নিচে এক নুক্তা। তার উপরে 2 নুক্তা। তার উপরে 3 নুক্তা। তার উপরে 3 নুক্তা। এখন আমরা জিমটা একটু শিখি। দেখেন এই যে জিম পরিপূর্ণ, পরিপূর্ণ না? কিন্তু জিম কি এরকমের পরিপূর্ণ থাকবে সব জায়গায়? এটাও শব্দের শেষে পরিপূর্ণই থাকবে, কিন্তু শুরুতে আর মাঝে পরিপূর্ণ থাকবে না। থাকবে শুধু এই মাথাটা। থাকবে কি? মাথাটা থাকবে। এই যে মাথা, এই মাথা থেকে এই জায়গায় এসে অন্য অক্ষর মিলে যাবে। এই মাথার থেকে এইভাবে এসে অন্য অক্ষর মিলে যাবে। কথা কি ক্লিয়ার বুঝছেন? এই দাল মিশালাম, এই দাল বাদে তো অন্য অক্ষর মিশতে পারে, পারে কি না? এইভাবে এসে বা মিশতে পারে, এই জায়গায় এসে আপনার জাল মিশতে পারে, এইখানে এসে নুন মিশতে পারে, এইখানে এসে ওয়াও মিশতে পারে, পারে কিনা? যে কোনো অক্ষরে মিলতে পারে। কিন্তু বিষয়টা হলো জিমের নোকটা কোন জায়গা থাকে বলতে পারেন? না, জিমের নোকটা নিচে। আমরা ছোটবেলায় পড়ছি জিমের কোলে এক নোকতা। ছোটবেলায় পড়ছি জিমের কোলের ভিতরে এক নোকতা। আসলে ওর কোল তো সব জায়গায় নাই। বাচ্চাদের বলে দেওয়া হয় জিমের কোলে এক নোকতা, কিন্তু কোল কি সব জায়গায় আছে? এটা যখনই আপনি অন্য একটা অক্ষর বলবেন, যেমন এরকম চলে আসবে, তখন এই যে নোকতাটা কি কোলে পড়লো? কোলে পড়লো? নিচে পড়ে গেল। কোথায় পড়লো? জিমের নিচে মূলত এক নোকতা। জিমের কোন জায়গায় নোকতা? তাহলে আমরা বলবো জিমের নিচে এক নোকতা। যারা বলেন জিমের নিচে কয় নোকতা? জিমের নিচে এক নোকতা। বারবার জিমের নিচে এক নোকতা, জিমের নিচে এক নোকতা, জিমের নিচে এক নোকতা, জিমের নিচে এক নোকতা, জিমের নিচে। আলিফ খালি বার নিচে কয় নোকতা? তার উপরে 2 নোকতা। তার উপরে 3 নোকতা। জিমের নিচে এক নোকতা। এককালে সবাই বলে আসবেন, ঠিক আছে? আলিফ খালি বার নিচে কয় নোকতা? আলিফ খালি বার নিচে, আলিফ খালি বার নিচে বলবেন, উপরে যাবে না। আবার বলেন আলিফ খালি বার নিচে। আবার বলেন আলিফ খালি বার নিচে এক নোকতা। আলিফ খালি বার নিচে কয় নোকতা? বুঝতে অসুবিধা আছে? এটা আর পড়ান লাগবে? যদি সমস্যা থাকে জড়তা থাকে বলবেন, আর লাগবে? আমরা নতুন পড়ায় যাই। এই যে মাথা, এই যে দেখতেছেন না, এই যে মাথা এরকম, এর কোনো ব্যত্যয় নাই, এটাই মাথা। এরকমের মাথাটা থাকে, বুঝতে পারছেন? ওই একই কায়দার, একই কায়দার। সিফার আপনারা তাড়াতাড়ি ফটোকপি করে ফেলান। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এইরকমেরই। এখন ওই বর্ণটা শুধু শেষে পরিপূর্ণ থাকে, বললাম না শেষে পরিপূর্ণ থাকে, শেষে এরকমের থাকে, শেষে এরকমের থাকে, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী হরফে চলে যাই। ও সার মাখরাজটা কি মনে আছে? সার মাখরাজটা মনে আছে তো? মাখরাজ, সার মাখরাজ, সার মাখরাজ কোন জায়গায় বলছিলাম? জিহ্বার আগা, জিহ্বার আগা দুই দাঁতের আগার সাথে মিলে নরম হরফ হবে। সা সা
সা সামারুন 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 সামারুন, এটা ফল। সামারুন মানে ফল, বুঝতে পারছেন? তাহলে আমরা পরবর্তী হরফে যাই। জিম পর্যন্ত শিখছি। হ্যাঁ, ওই সে জিম যেরকম শিখছিলাম ওই রকমেরই, খালি নোক্তা নাই, নোক্তা নাই, নোক্তা ছাড়া, মাথা একই। তারপরে খ, তারপরে এটা কি খ। পার্থক্য হলো জিমের নিচে ছিল একটি নোক্তা, হার নোক্তা নাই, খর উপরে একটা নোক্তা আছে। খর উপরে কয়টি নোক্তা? দেখতে শুনতে একই, দেখতে শুনতে একই, এই যে সব একই রকম থাকবে, ঠিক আছে? সব কটার এরকমই, বুঝতে পারছেন? লেজ সব জায়গা খুঁজে পাওয়া যাবে না। ব্যাং বড় হয়ে গেলে কি লেজ থাকে? ব্যাং বড় হয়ে গেলে লেজ থাকে না। ওই শিক্ষার সময়, মানে ছোট যখন আপনারা এখন পেলেতে আছেন, নার্সারিতে উঠবেন, ওই সময় লেজ দিয়ে পড়তেছেন, দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন। কিন্তু যখনই মূল পড়া শিখে যাবেন তখন লেজ টেজ খুঁজে পাওয়া কঠিন হবে, বুঝছেন না? এই জন্য দেখেন, এই মাথা দেখে চিনবেন, ঠিক আছে? তাহলে আমরা দেখেন জিমের নিচে কয় নুক্তা পড়ছি? হার উপরে কি নুক্তা আছে? নিচে আছে নুক্তা ছাড়া। হা খালি, বলেন হা খালি। খার উপরে এক নুক্তা, হা খালি, খার উপরে জিম। হ্যাঁ হ্যাঁ, এই হার উচ্চারণটা হবে, এটার মাখরাজ আমাদের জানতে হবে, এটার মাখরাজ জানতে হবে। জিমের মাখরাজ আমি বলছি কালকে, জিমটা ছিল হলো জিহ্বার মাঝখান থেকে উপরের তালুর সাথে মিলে দিতে হবে। জিহ্বার যে মাঝখান, এটা উপরের তালুর সাথে কি মিলাইয়ে শক্ত ভাবে মিলাইয়ে জিম, কিন্তু এটা তা না। এইটার মাখরাজ হলো হলক, হলকম, বোঝেন? হলকম, এই যে হলকম, হলকম, হ্যাঁ হলকম। হলকের মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে হ্যাঁ 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 হ্যাঁ। আমরা পড়াশোনা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ আর আইন চাপ দিছি, হ্যাঁ আর আইনে কি করছি? চাপ দিছি। আলহামদু, বলেন হামদু, আলহামদু। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম আছে। এই দেখেন, এই যে হামজা, এই যে লাম, এই যে হা, এই যে মিম, এই যে দাল, দেখছেন? এই যে এটা লাম, এই যে হা জবর হা, এই যে মিমের উপরে সাকিন, এই যে দাল পেশ দু, দেখছেন? আল হামদু। তাহলে এই যে এই হাটা দেখেন, এই হা, এই হাটা এইখানে আইছে, দেখছেন? এই হা এখানে আসছে। তাহলে আমাদের উচ্চারণটা কেমন হবে? হলকের মাঝখান থেকে, হলকের মাঝখানে চাপ দিবেন হা। এর সিফাত হলো সহজ, হা 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 হা। আলহামদু, আলহামদু। তাহলে আমরা হার মাখরাজটা কোথায়? হলকের, যারা বলেন কোথায়? কোথার মাঝখানে? কোন জায়গার মাঝখান? হলকের মাঝখান থেকে হা আর আইন, এই দুইটা অক্ষর উচ্চারণ হয়, হা এবং আইন, মনে থাকবে? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, এরকমের উচ্চারণটা হবে। তাহলে হা, বলেন হা, জিম, হা, খ। জিমের নিচে এক নুক্তা, হা খালি, খর উপরে এক নুক্তা। জিমের নিচে কয় নুক্তা? হা খালি, খর উপরে কয় নুক্তা? হা খালি, খর উপরে কয় নুক্তা? এক কালে সবাই বলবেন, হা খালি, খর উপরে এক নুক্তা। হা খালি, খর উপরে এক নুক্তা।
জিমের নিচে এক নুক্তা হা কালি কর উপরে এক নুক্তা এক তালে বলেন জিমের নিচে এক নুক্তা হা কালি কর উপরে এক নুক্তা জিমের নিচে এক নুক্তা হা কালি কর উপরে এক নুক্তা জিমের নিচে এক নুক্তা হা কালি কর উপরে এক নুক্তা জিমের নিচে এক নুক্তা হা কালি কর উপরে এক নুক্তা জিমের নিচে এক নুক্তা হা কালি কর উপরে এক নুক্তা জিমের নিচে এক নুক্তা হা কালি কর উপরে এক নুক্তা জিমের নিচে এক নুক্তা হা কালি কর উপরে। তাহলে এটা কি হয়েছে? ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নাই তো? কাকা সমস্যা আছে? তাহলে এটা দরকার নেই, এটুকু দরকার নেই এখন, এইটা মাথায় ঢোকায় না, খালি অক্ষর চিহ্নের দিক ঢোকান, এগুলো পরে শিখবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা পরে আর দুটো অক্ষর দিয়ে দেই, দেব দাল দাল হা খ, তারপরে কি আলিফ বা তা সা জিম হা খ, তারপর দাল হবে না? দাল এবং জাল, দাল এবং জাল। দেখেন সহজ, দাল দাল। হাঁটু ভেঙে গেলে যেমন হয় না, ওই কায়দার কায়দা, তাই না? এই যে জজমটাই মূলত আমরা জজম শিখছিলাম না, এই কায়দারই একটু ঘুরে দিছে, বুঝতে পারছেন? এই কায়দারই একটু ঘুরে দিছে। তাহলে হ্যাঁ, এটাকে বলা হয় দাল। নুক্তা না থাকলে দাল হবে, নুক্তা না থাকলে দাল, আর নুক্তা থাকলে হবে কয় নুক্তা? এক নুক্তা। উপরে না নিচে? দাল কালি দালের উপর এক নুক্তা, দাল কালি দালের উপর এক নুক্তা, দাল কালি দালের উপর এক নুক্তা। জাল নিয়ে ঝামেলা নাই, কিন্তু জালটা নিয়ে একটু ঝামেলা আছে, এটা জাল বলা যাবে না, এইটাও নরম হরফ। সার মাত্রা যা, জালের মাত্রা এক। এই যে সার মাত্রা যা পড়াইছি, এটা নরম হরফ না? নরম। জালও তাই, ঠিক আছে? জালও তাই। এই দুইটার মাত্রা এক, জাল আর সা একই মাত্রা। জিহ্বার আগা সামনের দুই দাঁতের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাই দিতে হবে, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান। জাল জাল সা 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 জাল। দাল কালি জালের উপর কয় নুক্তা? দাল কালি জালের উপর কয় নুক্তা? জিমের নিচে কয় নুক্তা? হা কালি কর উপরে কয় নুক্তা? দাল কালি জালের উপর কয় নুক্তা? আবার বলেন, জিমের নিচে এক নুক্তা, হা কালি কর উপরে এক নুক্তা, দাল কালি জালের উপর এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা কালি কর উপরে এক নুক্তা, দাল কালি জালের উপর এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা কালি কর উপরে এক নুক্তা, দাল কালি জালের উপর এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা কালি কর উপরে এক নুক্তা, দাল কালি জালের উপর এক নুক্তা, জিমের নিচে জিমের নিচে এক নুক্তা, হা কালি কর উপরে এক নুক্তা, দাল কালি জালের উপর এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা কালি কর উপরে এক নুক্তা, দাল কালি জালের উপর। হইছে? কোন সমস্যা? তাহলে আরেকবার পড়াই, আরেক তাল।
জিমের নিচে এক নুক্তা, আ খালি খর উপরে এক নুক্তা, ডাল খালি ডালের উপর এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, আ খালি খর উপরে, জিমির নিচে এক নুক্তা, আ খালি খর উপরে এক নুক্তা, ডাল খালি ডালের উপর এক নুক্তা, জিমির নিচে এক নুক্তা, আ খালি খর উপরে এক নুক্তা, ডাল খালি ডালের উপর এক নুক্তা, জিমির নিচে, ডাল খালি ডালের উপর এক নুক্তা। তাহলে এমনি বলেন, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা অসুবিধা আছে বুঝতে? আমাদের আজকে পর্যন্তই এই অক্ষরগুলোই থাকুক, এই হরফগুলো আমরা চর্চা করি। আমরা পরবর্তীতে আগামীকালকে ইনশাআল্লাহ পরবর্তী হরফগুলো নিয়ে আলোচনা করবো।